সো আমরা একটা কিছু কথাবার্তা বললাম। হ্যাঁ, তো এর বাইরে আমরা কোর্সের মধ্যে নেক্সট ক্লাসে আমরা একটা বেসিক প্রজেক্ট করব, একেবারে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং তারপরে ছোট একটা প্রজেক্ট করে সেখানে আমরা বোঝার চেষ্টা করব যে ইন জেনারেল, ইন অ্যান অ্যাভারেজ আপনাদের জাভায় কী অবস্থা, আপনারা নিজেরাই ইয়ে করবেন। তো ওইটার উপর বেস করে আমরা ডিসিশন নিব যে জাভার উপর আমাদের কিছু ক্লাস নিতে হবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে যে যতটুকু প্রয়োজনীয়তা, মানে পুরো জাভা কোর্স তো আমরা এখানে নিয়ে আসতে পারবো না। তো বেসিক যেইটুকু আমাদের একটু রিভাইজ করা দরকার, হ্যাঁ, ওইভাবে আমরা নেক্সট ক্লাসের উপর বেস করে আপনাদের ডিসিশন অনুসারে যে আপনারা কীরকম মনে করতেছেন, বা আপনাদের হয়তো ছোট একটা জাভার অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা দেখলাম যে ক্লাসে আমরা প্রবলেমটা সলভ করতে কয়জন পারতেছি। যদি দেখি মেজরিটি পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, জাভার উপর 3টা সেশন রাখবো, 3টা ক্লাস থাকবে জাভার উপর, প্রতিবারই যেটা হয় আর কি। আর যদি দেখি যে না আমাদের অবস্থা ভালো, সেক্ষেত্রে আমরা রাখবো না। এবং ওই ক্ষেত্রে সুবিধা হবে যেটা, যে আমরা অনেক বেশি অ্যান্ড্রয়েড রিলেটেড কন্টেন্ট কোর্সে কভার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আমরা অলরেডি একটা অ্যাপ্লিকেশন দেখলাম যে ফোর স্কোয়ার। তো এটা ধরেন একটা লোকেশন বেসড কিছু সার্ভিস দিবে আপনাকে, এই হিসেবে আপনি ইউজ করতেছেন। হ্যাঁ, তো এইরকম ক্যাটাগরি অনুসারে আপনারা একটু ব্রাউজ করবেন এবং দেখবেন যে দেখা যাবে মেডিকেল, বিভিন্ন রকম মেডিকেল রিলেটেড অ্যাপ্লিকেশন আপনি পাবেন, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ফোনের কোন কোন হার্ডওয়্যার ফিচারগুলো ইউজ করে কী কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। তো আমরা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন রিলেটেড গল্পই করবো আজকে, রেস্ট অফ দ্য ক্লাস এটা নিয়েই কথা বলবো। তো এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতেছি। এই গেমটার নাম হচ্ছে আ পা। হ্যাঁ, তো এই গেমটার হচ্ছে কি, বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের গেম 2D গেম আমরা অনেক দেখছি। হ্যাঁ, যে উপরে নিচে প্লেন যাইতে থাকবে, এই পাশ থেকে উল্কাপিণ্ড আসবে, সেটাকে গুলি করে ভাঙতে হবে, কলিশন হইলে দেখা যাবে যে ক্র্যাশ করতেছে। তো এই গেমটার বৈশিষ্ট্য হচ্ছে, এই গেম এরকম গেম আপনারা পাবেন যেটা হচ্ছে যে ফোন উঠানামা করে এই ইয়াটাকে কন্ট্রোল করা যাচ্ছে। হ্যাঁ, বা রেসিং গেমগুলো আমরা এখন যেমন দেখি যে লেফট রাইটে যাইতে হলে আপনি ফোনটাকে মুভ করে করতে পারতেছেন, অর্থাৎ ফোনের একটা সেন্সর ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে এক্সিলারোমিটার সেন্সর, সেটাকে ইউজ করা হচ্ছে। এই ফোনের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি এই ফোনটা কাছে নিয়ে সাউন্ড করেন, সাউন্ড যতক্ষণ করবেন প্লেনটা উপরে উঠতে থাকবে। যখন আপনি সাউন্ড বন্ধ করবেন এটা আবার নিচে আসতে থাকবে। যখন আপনি একটা সাউন্ড করবেন তখন এটা থেকে গুলি বের হবে। ঠিক আছে, তো সাউন্ড অ্যাক্টিভেটেড হয়। এই গেমটা খেলার সময় অনেক ফানি আওয়াজ হইতে থাকে, আপনি ইমাজিন করেন। হ্যাঁ, যে মানে একটা বেশ একটা তৈরি হয়। এবং গেমটা খেলার সময় দেখা যায় মানুষের মুখের ভঙ্গি এক একজনে এক এক রকম হচ্ছে। যখন খুব এক্সাইটেড, প্লেনের গতি বেড়ে গেছে, তখন মানে দেখা যাচ্ছে ওরা একটা ফিচার দিয়ে দিছিল। ফিচারটা হচ্ছে যে কিছু ফোনের দেখা যায় ফ্রন্ট ক্যামেরা থাকে। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই গেমটা খেলার সময় ইউজারের মুখের ভঙ্গি কেমন হচ্ছে এটা ভিডিও করে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও করতে থাকে এবং ভিডিও করার পর সেটা আবার শেয়ার করা যায়। তো গেমটা যখন ফার্স্ট পাবলিশ হয়েছিল, মানে ইউটিউব পুরো ফ্লাডেড হয়ে গেছিল এই গেমের ভিডিওতে। হ্যাঁ, এবং সবাই খুব মানে ওই ভিডিওর জন্যই খেলতো। হ্যাঁ, দেখা যাচ্ছে একসাথে অনেকে খেলতেছে, একেবারে বাচ্চারাও দেখা যাচ্ছে খেলতে পারতেছে যেহেতু সাউন্ড করে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা সুবিধা ছিল যে তারা দেখতেছে হ্যাঁ আমি সাউন্ড করতেছি এটা উঠতেছে, সাউন্ড বন্ধ করতেছি নামতেছে, ওদের জন্য লার্নিংটা অনেক ইজি ছিল। হাত দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, দেখা গেছে সে বেশি ইজিলি কন্ট্রোল করতে পারে। ফলে বাচ্চা থেকে শুরু করে খুব বয়স্ক মানুষ পর্যন্ত খেলছে এবং তারা এই ভিডিওগুলো শেয়ার করছে। এবং এই গেমটা যে ডেভেলপাররা ছিল, এটা ইসরায়েলি একটা টিম ছিল, 3জনের একটা টিম। তো এদের সাথে আমার একটা মানে আমার দেখা হয়েছিল একটা কনফারেন্সে। তো ওদের কাছে গল্প শুনছিলাম যে তোমরা কিভাবে আইডিয়াটা পাইছো, কিভাবে কতদিন লাগছে তৈরি করতে, এরকম। তো বললো যে বেসিক্যালি এটা বেসিক যে গেম ইঞ্জিনটা এটা ওরা তৈরি করছে একদিন, 3 বন্ধু মিলে একটা ক্যাফেটেরিয়ায় বসছে, 8 ঘন্টা সময় লাগছে। 8 ঘন্টার মধ্যে বেসিক একটা ভার্সন তৈরি করছে, যে ভার্সনটা শুধু সাউন্ড দিয়ে কোনো একটা অবজেক্ট উঠানামা করতে পারতো। এরপরে ওরা মাসখানিক টাইম দিছে। টাইম দেওয়ার পরে ওরা যখন ফার্স্ট আইফোনে অ্যাপ্লিকেশনটা ছাড়ছে, দেন ওরা প্রথম 5 মাসে $60,000 আর্ন করছে জাস্ট এই অ্যাপ্লিকেশন দিয়ে। এবং ওরা 3জন ডেভেলপার এরপর থেকে পুরো ফ্যামিলি নিয়েই এই গেমের আর্নিং এর উপর ডিপেন্ডেন্ট কিন্তু। এবং আমরা একটা জিনিস তো জানি ইন জেনারেল ইসরায়েলি বা ইহুদি যারা, এরা কিন্তু বিজনেসটা খুব ভালো বোঝে। হ্যাঁ, এরা খুব ভালো মানে শার্প, কিন্তু খুব ইন্টেলিজেন্ট, খুব শার্প। এবং এরা তখন দেখলো ঠিক আছে এখন অ্যান্ড্রয়েডে ছাড়ি, এবং ওরা যে ফিচারগুলি অ্যাড করলো যেভাবে,
যে প্রথমে নর্মালি তারা এক্সেলারোমিটার দিয়ে রাখছে, পছন্দ হয় নাই, ঠিক আছে, সাউন্ড অ্যাক্টিভেটেড করে এই জিনিসটা যে পা এই দুইটা জিনিস দিয়ে যে মানুষটাকে কত বেশি রিচ করা যাবে এই জিনিসটা ওরা বুঝছে। প্লাস একটা এক্সট্রা ফিচার যে হ্যাঁ ভিডিও করব, ভিডিও করে সেটা পাবলিশ করব। নর্মাল আপনি গেম তৈরির সময় আপনি হয়তো এটা চিন্তা করবেন না, বাট ওরা চিন্তা করছে এবং এটার খুব ভালো রেজাল্ট পাইছে। তো দেখা যাচ্ছে এই ধরনের 2D গেম আমরা অ্যান্ড্রয়েডে খুব ইজিলি তৈরি করতে পারি, কিছু গেম ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি কোর্সের এজেন্ডাতে গেমটা নাই, স্টিল আমরা যদি শেষের দিকে সময় পাই, হ্যাঁ, তাহলে আমাদের একটা সেশন থাকবে মোটামুটি 6 থেকে 8 ঘন্টার একটা সেশন একটা না নেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা বেসিক গেম 2D গেম ডেভেলপমেন্টের উপর একটু আইডিয়া নিব, ঠিক আছে। তারপর ধরা যাক এই যে সেজাম একটা অ্যাপ্লিকেশন, যেটা এখন ডাউনলোড আরও বেশি, বাট 10 মিলিয়ন থেকে 50 মিলিয়ন যেটা ডাউনলোড। তো আমরা একটা ছোটোখাটো ক্যালকুলেশন করি। এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে যখন আপনি কোনো একটা গান শুনতেছেন, গানটা আপনার পছন্দ হইলো, হ্যাঁ, তো আপনি চিন্তা এই গানটার লিরিক্স জানতে হবে, দেন আপনার কি করতে হবে, সার্চ দিতে হবে, তারপর ডাউনলোড করতে হবে, তারপর আপনার কাছে থাকবে গানটা। বাট এই অ্যাপ্লিকেশনটা যেটা করে, যেখান থেকে গান বাজতেছে তার কাছে যদি আপনি ধরেন, সে ওই গানটার থেকে ডিটেক্ট করে, স্ট্রিংটা ডিটেক্ট করে কথাগুলোই, এবং সে অনুযায়ী সার্চ দিয়ে ডাউনলোড লিঙ্ক এনে দেয়, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটার কাজ একটুকুই, এবং এই অ্যাপ্লিকেশনটা আপনার একেবারে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের প্রথম দিকে ওরা বের করছিল, এবং তখন মানে বছর খানিকের মধ্যে এটা 50 মিলিয়নের ছাড়াই গেছে। আমরা যদি একটা হিসাব করি, নিচে যে অ্যাড শো করতেছে, এবং ওদের একটা হিসাব ছিল যে এই অ্যাপ্লিকেশনে মানুষ অন এন এভারেজ বেশি না, একবারে ঢুকলে সে হয়তো 1-1.5 মিনিট থাকে। কারণ হচ্ছে কি, তার তো বেশিক্ষণ লাগে না, সে এটা ডিটেক্ট করলো, ডাউনলোড লিঙ্ক পেয়ে গেল, ডাউনলোড করে ফেললো। তো যতক্ষণ ডাউনলোড করতেছেন ততক্ষণ আবার এই স্ক্রিনটায় থাকা লাগে। তো ওই দেখা যায় অন এন এভারেজ 1.5 মিনিট 2 মিনিটের মতো অ্যাপ্লিকেশনটা ইউজ হচ্ছে। 1.5-2 মিনিটের ভিতর টোটাল 15 সেকেন্ড হিসাব করলে অ্যাড দেখানো সম্ভব হচ্ছে 8 বার। হ্যাঁ, ধরলাম 8 বার। তো ধরা যাক 10 মিলিয়ন ইউজার, সবচেয়ে কম ইউজার যদি আমরা ধরি 10 মিলিয়ন ইউজার, তাদের যদি আমরা ধরি রেগুলার ইউজ করে হচ্ছে 10% লোক, অর্থাৎ কি হবে, 1 মিলিয়ন ইউজার। 1 মিলিয়ন ইউজার প্রতিদিন ধরলাম 2 মিনিট করে ইউজ করে, তার মানে তার অ্যাড ভিউ হয় কত, 8 মিলিয়ন টাইমস। প্রতি 1000 অ্যাডের জন্য, 1000 বার অ্যাড শো করার জন্য সে যদি কত পায়, সে যদি ধরলাম $0.5 করে পায়, বা $0.1 যদি পায়, ঠিক আছে, তাহলে সেই হিসাবটা কোথায় যায়, পার ডে তাদের অ্যাড থেকে আর্নিং কত আসে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি, মানে একদম লোয়ার মার্জিন ধরে ধরে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো হচ্ছে এইটাই, আপনার আইডিয়া যদি ইউনিক হয় এবং আইডিয়া যদি সেরকম হয়, তাহলে কিন্তু বিশাল অপরচুনিটির জায়গা। হ্যাঁ, এটা বলার জন্যই দেখাইলাম। খুব সিম্পল একটা গিটার অ্যাপ্লিকেশন, যেটা কিছুই না, এটাতে কিছু বাটন বসানো আছে, কিছু গ্রাফিক্স আছে, আপনি এক একটা জায়গায় টাচ করলে এক একটা সাউন্ড সে জেনারেট করবে। হ্যাঁ, হয়তো প্রিডিফাইন্ড কিছু সাউন্ড রেকর্ডেড আছে, কিছু নোট রেকর্ডেড আছে, গিটারের যেসব নোট টোট থাকে। তো এটার ডাউনলোড কাউন্ট দেখা যাচ্ছে যে 10 মিলিয়ন থেকে 50 মিলিয়নের মধ্যে। তো নেক্সট যেটা, যে এটা আমার একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এটার ইউজার কাউন্ট এখন বেশি না, 1.5 লাখের মতো, বেশি না, খুব বেশি না, কিন্তু এটার একটা মজার গল্প আছে। এটা কাজ যেটা, যে গুগলের যে ট্রান্সলেশন এপিআই আছে, এটা ইউজ করে এখানে ট্রান্সলেট করা হয়। আপনি কোনো একটা টেক্সট লিখবেন, দেন 2টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, কোনটা থেকে কোনটাতে ট্রান্সলেট করবেন, সেটা ট্রান্সলেট করে শো করবেন, এবং সেটার প্রোনাউন্সিয়েশনটা দেখাবে, আর হচ্ছে আপনি যদি অডিও শুনতে চান অডিওটা শুনতে পারবেন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি যখন শুরু করি তখন আসলে আমার হাতে কোনো কাজ ছিল না, আমি খুব হতাশ ছিলাম যে কোনো কাজ নাই, চাকরি ছেড়ে দিয়ে নতুন কোম্পানি স্টার্ট করছি, বাট ক্লায়েন্টের কাজ নেই, নিজের আইডিয়া নিয়ে কাজ করতে করতে এক পর্যায়ে দেখলাম যে কোনো কিছু ওয়ার্কআউট করতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো তখন জাভার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন তৈরি করলাম, যার কাজ ছিল হলো এই ট্রান্সলেশনটা করা, আর কিছু না, জাস্ট একটা রিকোয়েস্ট করে, ওয়েব থেকে একটা রিকোয়েস্ট করে সে ট্রান্সলেশনটা এনে দেখাবে। তো এই অ্যাপ্লিকেশন কে ইউজ করবে, নেট কানেক্ট থাকতেই হইতেছে, হ্যাঁ, সো মানুষ তো ব্রাউজারে যেই ইউজ করবে, সে তো ডেস্কটপেরটা ইউজ করবে না, তো এটার তো কোনো ভ্যালু নেই। তো এরপরে অ্যান্ড্রয়েডে আমরা এটাকে করলাম, করার পর মার্কেটে সাবমিট করার পর দেখলাম যে রেসপন্স বেশ ভালো। হ্যাঁ, কারণ ফোনের মধ্যে মানুষ ব্রাউজারের চেয়ে কেন জানি অ্যাপ্লিকেশন ইউজ করতে কমফোর্টেবল বেশি, ঠিক আছে। এবং তখন কি হলো, প্রথমে এত ফিচার ছিল না, প্রথমে শুধু ছিল জাস্ট মানুষ ট্রান্সলেট করতে পারতো,
এরপর দেখি কয়েকদিন পর পর মানুষ রেটিং ভালো দিচ্ছে, সাথে বলতেছে যে এই ফিচারটা অ্যাড করো, লাইক যে এখন এমন করো যে আমি যে জিনিসটা ট্রান্সলেট করলাম এটাকে SMS করা যায়, দেন SMS ফিচার অ্যাড করলাম। তখন কেউ কেউ বললো যে ঠিক আছে টুইটার আর ফেসবুকে শেয়ার করতে চাই, স্ট্যাটাস দিতে চাই, ঠিক আছে, তখন সেগুলো ইন্টিগ্রেট হলো। কেউ কেউ বললো যে আমার অনেক বিজনেস কমিউনিকেশন করতে হয় ইমেলে, তো এমন যদি হয় যে সরাসরি ট্রান্সলেট করে আমি ইমেল করতে পারতেছি তাহলে খুব ভালো হয় এবং আমার অনেক ক্লায়েন্ট অনেক খুশি হবে, ঠিক আছে, তো তাদের জন্য ইমেল ফিচারটা অ্যাড করা হয়। এভাবে আস্তে আস্তে ডে বাই ডে ফিচার অ্যাড করতে করতে দেখা গেল যে আমরা আস্তে আস্তে গুগল ট্রান্সলেটের যে ফিচারগুলি আছে, ডকুমেন্ট ট্রান্সলেশন, তারপর ওয়েবসাইট ট্রান্সলেশন, এগুলি সব অ্যাড করে ফেললাম। এই জিনিসগুলিকে যখন আমরা অ্যাপ্লিকেশনে সাজাচ্ছি দেখা যাচ্ছে যে ইউজারের ফিডব্যাক অনুসারে ইউজার যেগুলি চাচ্ছে শুধু সেগুলি কিন্তু অ্যাড হচ্ছে, প্রতিটা রিলিজে নতুন নতুন ফিচার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা পর্যায়ে যে আমরা দেখা গেল যে একটা ইউজার ফিডব্যাক পাইলাম এরকম যে গ্রেট, মেনি ল্যাঙ্গুয়েজেস, ভেরি অ্যাকুরেট ইভেন উইথ লং এন্ট্রিজ, গ্রামার অ্যান্ড স্ল্যাং, ইনফাইনাইটলি বেটার দ্যান গুগল। ঠিক আছে, মানে কথা হচ্ছে আমি গুগলের এপিআই ইউজ করতেছি, স্টিল অ্যাপ্লিকেশনটা ওই ইউজারের রেগুলার তারা দেখতেছে যে হ্যাঁ এই ফিচার, নতুন নতুন ফিচার আপডেট করা হচ্ছে, সো তাদের একটা ইমপ্রেশন যে এটা গুগলের চেয়ে ভালো কাজ করতেছে, বাট এটা তো বেসিক্যালি গুগলেরই জিনিস ইউজ করতেছি। তো তখন অনেকে আমাদের কাছে এরকম রিকোয়েস্ট পাঠাইতে লাগলো যে গুগলে তো এই ল্যাঙ্গুয়েজের সাপোর্ট নাই, তোমরা এটা অ্যাড করো, ঠিক আছে। তো আমরা তখন বলতাম যে ঠিক আছে এটা পরবর্তী রিলিজে আমরা চেষ্টা করবো আর কি। তো এটা মানে উদ্দেশ্যটা হচ্ছে যে যে কারণে বললাম যে আসল ব্যাপার হচ্ছে এটা যে আপনি যত সিম্পল অ্যাপ্লিকেশনই তৈরি করেন সেটা যদি আপনার নিজের কোনো প্রবলেম সলভ করে তার মানে এটা আরও 100 জনের প্রবলেম সলভ করবে। ওই আইডিয়াটা আপনি যদি মানুষের কাছে পৌঁছায় দেন তখন মানুষই ঠিক করে দিবে আপনার কোন পাথে যাইতে হবে। হ্যাঁ, তো ওই জিনিসটা যে ইউজাররা বলতেছে সাথে সাথে আপনি একটা ইমেলের রেসপন্স দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, ফিডব্যাকের রেসপন্স দিচ্ছেন এবং ফিচারটা নিয়ে কাজ শুরু করে দিতেছেন। এই জিনিসটা দেখা যাচ্ছে যে যারা প্রথম দিকে ইউজ করে হ্যাঁ এখন পছন্দ হচ্ছে না, বাট পরবর্তীতে তারা নতুন আপডেটটা অ্যাটলিস্ট আপডেট করে চেক করবে, কৌতূহল থাকবে। কারণ একজন আমাকে ইমেল করতেছে, আপনি যখন কোনো একটা কোম্পানিতে সাপোর্টের জন্য ইমেল করলেন, ফিডব্যাকের জন্য ইমেল করলেন, তখন যদি দেখা যায় যে তারা একটা রিপ্লাই ব্যাক করতেছে আপনাকে খুব পার্সোনালাইজ করে আপনার নাম ধরে, ঠিক আছে, আপনার রিকোয়েস্টটাকে তারা ভ্যালু করতেছে, তখন দেখা যায় কাস্টমাররা বা ইউজাররা অনেক বেশি লয়াল থাকে। তো এইটাই আর কি আমরা চেষ্টা করছিলাম। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা থেকে আমাদের কোনো ছিল না যে আর্নিং এর টার্গেট ছিল না, এটা ছিল যে মার্কেটে কিভাবে আমাদের প্রসিড করতে হবে, এটা একটা মানে একটা রিসার্চের মতো ছিল। হ্যাঁ, তো কারণ হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা তো আমাদের না, এটার উপর বেস করে আমি তো লং টার্ম বিজনেস চিন্তা করতে পারি না, মানে এটা হচ্ছে গুগলের একটা এপিআই, ঠিক আছে। স্টিল আমাদের ব্ল্যাকবেরির যে একটা ভার্সন তৈরি করছিলাম ওইটা কিন্তু দেখা যেত যে প্রতি মাসেই ওইটার অ্যাড থেকে বেশ ভালো একটা মানে আমাদের অ্যাটলিস্ট 2-3 জন ডেভেলপারের স্যালারি হয়ে যেত, এরকম একটা আর্নিং আসতো। ব্ল্যাকবেরিতে এটা খুব ভালো করছিল, ব্ল্যাকবেরিতে একসময় 5 লাখের উপর ইউজার হয়ে গেছিল। পরবর্তীতে গুগল যখন তাদের এপিআইটাকে পেইড এপিআই করে দিছে, হ্যাঁ, এখন কিন্তু ওরা চার্জিং বসায় দিছে। এই গুগল ট্রান্সলেট কিন্তু এপিআইটা ফ্রি নাই, আর আপনি ওয়েবসাইট থেকে ট্রান্সলেশন করতে পারবেন ফ্রিলি, বাট এপিআই হিসেবে এটা এখন পেইড। সো তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটা সাপোর্ট দেওয়া আমরা বন্ধ করে দিছি, এখন আর এটা ইউজাররা ইউজ করে না আর কি, আনপাবলিশ করে দেওয়া হয়েছে। তো এইটা একটা জিনিস যে এরকম আপনার অ্যাপ্লিকেশনগুলো দেখবেন, মানে আমি প্রথমেই যেটা এনকারেজ করতেছি যে মানে আপনি কি কাজ করবেন বা কি শিখবেন এটার আগে আপনি ভিজুয়ালাইজ করেন, যে একটা ভীষণ তৈরি করেন অ্যাপ্লিকেশনগুলো দেখে যে না আমি এর চেয়ে ভালো কিছু তৈরি করব বা এরকম কিছু তৈরি করব, হ্যাঁ, এটার জন্য একটু সময় নেন। আচ্ছা, দেন এই যে মানে আমাদের এখানে যেটা হয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটির দেখা যায় ফাইনাল ইয়ারের প্রজেক্ট থিসিস এরকম বিভিন্ন টাইপের ইয়ে থাকে, তো এইখানে দেখা যাচ্ছে যে আজকাল অনেকেই অ্যান্ড্রয়েড রিলেটেড প্রজেক্ট চুজ করতেছে, দেখা যাচ্ছে লোকেশন বেসড অ্যাপ্লিকেশন নাইলে এমবেডেড সিস্টেমস এরকম বিভিন্ন রকম জিনিসপত্র ট্রাই করতেছে। অনেকে দেখা যাচ্ছে যে রোবোটিক্স নিয়ে অনেক ভালো ভালো ল্যাব হচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে, বুয়েট ছাড়াও কুয়েট, চুয়েট বা বিভিন্ন জায়গায় আমি দেখছি রোবোটিক্সের ল্যাবগুলো দেখছি যে অনেক ইমপ্রুভ। দেখা যাচ্ছে রোবোটিক্স কম্পিটিশনে যে সবাই প্রাইজ নিয়ে আসতেছে বিভিন্ন দেশ থেকে। তো একটা জিনিস কি যে এখন আপনারা একটু সার্চ দিলে এই লিঙ্কগুলোতে গেলে পাবেন যে কিছু হার্ডওয়্যারের সাথে মানে হার্ডওয়্যার যদি আপনার অ্যান্ড্রয়েড কম্প্যাটিবল হয় সেখানে তো আপনি ওএসটা দিতেই পারবেন। সো এইগুলোর সাথে কম্বাইন করে অ্যান্ড্রয়েড ওএস ইউজ করে এমবেডেড বিভিন্ন রকম ডিভাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর রোবট তৈরি করা হচ্ছে, অনেক অটোমেটেড
করার জন্য ডিভাইস তৈরি করা হচ্ছে। এবং এখানে আপনারা কিছু লিঙ্ক দেখবেন, এরকম ভিডিও আছে যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কতগুলো জিনিস, যে টোটাল কন্ট্রোলারটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, যেটা একটা ক্যামেরা আছে, সে কি করে, সে নিচে দিয়ে যে প্রোডাকশন লাইন যাচ্ছে সেটার ইয়েটা মেজার করে, ক্যামেরা দিয়ে ছবি তুলে সাম ইমেজ প্রসেসিং সামথিং ডিটেকশন করে এবং সেই অনুযায়ী ডিসাইড করে যে এই প্রোডাক্টটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে। এই কন্ট্রোলারগুলো তৈরি করা হচ্ছে এরকম আর কি। তো এই ধরনের কিছু ভালো, এবং এখানে একটা ডেমো আছে যে একটা রোবটের মতো ছোট রোবট বানানো হয়েছে, সেটা সুডোকু খেলতেছে পেপারের উপর দাগ কাটা, সেটা সে বিভিন্ন ঘরে যাচ্ছে, সংখ্যাগুলো পড়তেছে এবং এখানে একটা সংখ্যা লিখে দিয়ে আসতেছে। হ্যাঁ, জাস্ট এই ধরনের কিছু সিম্পল রোবট আপনি কিভাবে তৈরি করতে পারেন সেগুলোই দেখানো হয়েছে আর কি। এবং এই হার্ডওয়্যারগুলোও কিন্তু মানে ইয়া হিসেবে আপনি কি বলা যায়, ফ্রি স্যাম্পলও অনেক টেক্সাস ইনস্ট্রুমেন্ট বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাওয়া যায়। সো অনেক এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করার অনেক ইজি ওয়ে বের হয়েছে। আগে যেটা ছিল মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করতে হতো, হ্যাঁ, আপনার ওই অ্যাসেম্বলি কোড লিখতে হতো প্রচুর, ঠিক আছে, তারপর ডিবাগিং করার সমস্যা, আপনি সার্কিট তৈরি করলেন, এই সার্কিটের কোন জায়গায় কাজ করে কোন জায়গায় কাজ করে না, ভোল্ট মিটার নিয়ে বসে থাকতে থাকতে মাথা নষ্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এখন এগুলি প্লাগ অ্যান্ড প্লে টাইপের প্রোটোটাইপ তৈরি করা যাচ্ছে, হ্যাঁ, খুব সহজে ইন্টারফেসিংগুলো করা যাচ্ছে। তো এই ধরনের কিছু রিসার্চের সুবিধাও আর কি আছে। আচ্ছা, তো এছাড়া আপনারা দেখবেন মার্কেটে যে বিভিন্ন রকম ওই মেডিকেল হেলথ রিলেটেড অ্যাপ্লিকেশনগুলা দেখা যাচ্ছে যে ডায়াবেটিস মনিটর করা, হ্যাঁ, বা ব্লাড প্রেশার মনিটর করা। তো এই ধরনের জিনিসপত্রগুলো বেশ কমন এখন। বা ফিটনেসের জন্য আপনার ইউজ করা হয় যে যেটা করে যে জগিং করার সময়, হ্যাঁ, হাতের ব্যান্ডের সাথে ফোনটা করে নিচ্ছে, হয়তো গান শুনতেছে, সাথে সাথে জগিং করার সাথে সাথে ওরা ফোন মেজার করতেছে কত স্টেপ গেল, এবং যে দৌড়াচ্ছে তার হাইট এবং ওয়েট অনুসারে কত ক্যালোরি বার্ন করতেছে প্রতি স্টেপে সেটাও মেজার করে ফেলতেছে। এবং তার যদি উইকলি টার্গেট থাকে যে আমি আজকে এত দৌড়াবো, এতটুকু ক্যালোরি বার্ন করব, এই ধরনের প্রচুর অ্যাপ্লিকেশন আপনারা দেখবেন যে ফিটনেস ক্যাটাগরির মধ্যে আছে। তো এছাড়া আরো যেরকম আছে যে কিছু ওপেন সোর্স, আমরা যেমন ওপেন সোর্স সফটওয়্যার দেখতেছি, এরকম ওপেন সোর্স হার্ডওয়্যারও কিন্তু আছে, হ্যাঁ, যে হার্ডওয়্যারগুলো সব স্পেসিফিকেশন টোটালি ওপেন। এরকম কিছু বোর্ড পাওয়া যাবে যে বোর্ডে সব রকম পোর্ট দেওয়া আছে, এবং এখানে মাইক্রো কন্ট্রোলারের বদলে আপনি মাইক্রো প্রসেসর পাবেন, হ্যাঁ, যার সাথে আপনি আপনার ফোনকে ইন্টারফেস করে অনেক ভালো ভালো ডিভাইস তৈরি করতে পারবেন, ঠিক আছে। যেমন এই আরডুইনো যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে ওপেন সোর্স হার্ডওয়্যারের প্ল্যাটফর্ম। ওদের কিছু ডেমো আছে যে একটা কেটস তৈরি করা হয়েছে, কেটসের মধ্যে কয়েকটা জায়গায় কয়েকটা সেন্সর বসানো। এটা হচ্ছে অন্ধ লোকদের জন্য তৈরি করা, হ্যাঁ, অন্ধ লোকদেরকে গাইড করবে যে কোন দিকে অবস্টেকল আছে, হ্যাঁ, সেই অনুসারে গাইড করবে। এবং এটা তার ফিডব্যাকগুলো আবার ওইখান থেকে কি করতেছে, ফোনে ব্লুটুথের মাধ্যমে আসতেছে, ফোন থেকে আবার বলে বলে শোনাচ্ছে, হ্যাঁ, যে তুমি এখন লেফটে যাও রাইটে যাও, এইভাবে মানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু তৈরি করতেছে এরা। এইখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ, লিঙ্কগুলোতে যে মানে আরেকটু ফার্দার রিডিং আর কি, কিছু কিছু জিনিস খুব ইন্টারেস্টিং। তারপরে আপনারা দেখবেন আজকাল খুব বলা হয় অগমেন্টেড রিয়েলিটির কথা, এই টার্মটা আমরা শুনছি, অগমেন্টেড রিয়েলিটি, যে প্রচুর অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। যেমন আপনি একটা জায়গায় আছেন, এখানে যে এক্সাম্পলটা আছে এটা হচ্ছে অনেকটা এরকম, আপনি ক্যামেরা যেদিকে ঘুরাবেন, ধর জায়গায় আপনি কারণ বাজার এসে বেসিস খুঁজতেছেন, আপনি ক্যামেরাটা যদি চারদিকে একবার ঘুরান, যেই দিকে বেসিস সেই দিকে ক্যামেরার মধ্যে চলে আসবে, ক্যামেরার লেয়ারের উপরেই চলে আসবে যে এইখানে হচ্ছে বেসিস, ঠিক আছে। এই ধরনের বেশ কিছু অ্যাপ্লিকেশন কিন্তু অনেক পপুলার হচ্ছে। প্লাস হচ্ছে কি যে ট্রান্সলেশন অ্যাপ্লিকেশন, কীরকম, আপনি হয়তো চায়নাতে গেছেন, হ্যাঁ, সব দোকানের ইয়েগুলো হচ্ছে চাইনিজ ভাষায়, আপনি কি করলেন, ক্যামেরাটা ওপেন করে দোকানের ইয়ের উপর ধরলেন, সাথে সাথে ট্রান্সলেট হয়ে আপনাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। এরকম অ্যাপ্লিকেশনগুলা যেগুলা কি করে, রিয়েল লাইফকে অগমেন্ট করে, রিয়েল লাইফকে এক্সটেন্ড করে, মানে আপনি খালি চোখে যেটা দেখতেছেন তার সাথে যদি ভার্চুয়াল আরও কিছু ডাটা আপনি যোগ করতে পারেন, তাহলে কি হলো, রিয়েলিটিটা এক্সটেন্ডেড হলো। এই অ্যাপ্লিকেশনগুলোকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশন। ওটা তো দিয়েছেন, আচ্ছা। তো এইখানে আমরা এই জিনিসগুলো দেখলাম যে বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো কীরকম, এগুলোর চেহারা কীরকম হওয়া দরকার, ইউজাররা কী ধরনের অ্যাপ্লিকেশন পছন্দ করতেছে, এগুলো নিয়ে আপনারা একটা মানে রিসার্চ করবেন, নিজেরা একটু দেখবেন, হ্যাঁ। তো
আচ্ছা, আর আমরা যেই ডেভেলপমেন্টগুলো এখানে দেখবো না, হয়তো কিছু কিছু দেখতে পারি, সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। আমরা হয়তো একটা ক্লাস হাইয়েস্ট পাইতে পারি যেখানে আমরা দেখাবো যে জাভা স্ক্রিপ্ট দিয়ে কেমন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন HTML5 জাভা স্ক্রিপ্ট দিয়ে কীভাবে করতে পারি, এবং সেম অ্যাপ্লিকেশনটা অন্য প্ল্যাটফর্মেও পোর্ট করা যাবে, এই জিনিসগুলো একটু দেখবো। তো এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যারা আপনারা ওয়েব ডেভেলপার, যারা জাভা স্ক্রিপ্টে খুব কমফোর্টেবল, হ্যাঁ, HTML5 জাভা স্ক্রিপ্ট এগুলোতে, CSS, তারা এই ফোন গ্যাপ, অ্যাপসিলারেটর বা রো মোবাইল এই প্ল্যাটফর্মগুলো একটু দেখতে পারেন। হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা ক্যাচ আপ করা খুব ইজি। ঠিক আছে। তো এইখানে এইটাই আর কি, যে আমরা নেক্সট ক্লাস থেকে যেটা করব, আজকে ক্লাসটা আমরা বেসিক্যালি কন্টিনিউ করব না। নেক্সট ক্লাসে আমরা শুরু করব। এর আগে আপনাদের এই ল্যাবের প্রত্যেকটা মেশিনেই আমি ইক্লিপস অ্যান্ড্রয়েড এগুলো দিয়ে দিব, এবং ইনশাল্লাহ আমরা রবিবার দিন ক্লাস থেকেই কাজ শুরু করতে পারবো। হ্যাঁ, তো আপনাদের কাজ থাকবে ওইটাই, যে একটু দেখা, হ্যাঁ, মার্কেটটা একটু বোঝার চেষ্টা করা, এবং হয়তো ওই কোশ্চেনগুলো আসবে যে টাইম টু টাইম যে ওই ফিচারটা ওরা কিভাবে করলো, ঠিক আছে, ওগুলা নিয়েও আমরা হয়তো ক্লাসে কথা বলতে পারবো। ঠিক আছে।